আজকে আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটা একটু আলোচনা করব, একটু ডিসকাস করব। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা উইলিয়াম ওয়াজওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়াজওয়ার্থ সম্পর্কে যদি কিছু কথা বলতে হয় তাহলে যেটা প্রথমে সবার আগে বলতে হয় যে হি ওয়াজ দ্য পাইওনিয়ার অফ নেচার পোয়েট। অর্থাৎ প্রকৃতিকে নিয়ে ইংরেজি সাহিত্যে যতজন কবি এসেছিলেন তাদের মধ্যে উইলিয়াম ওয়াজওয়ার্থ ছিল হচ্ছে অন্যতম। হি ওয়াজ দ্য পাইওনিয়ার রাইটার। তার লেখা আহ, সমস্ত কবিতাগুলোর মধ্যে প্রকৃতি ভীষণভাবে বারে বারে ফিরে এসেছে। হি ওয়াজ আ নেচার লাভার পোয়েট। তিনি প্রকৃতি প্রেমিক কবি ছিলেন। তিনি প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসতেন। ইংরেজি সাহিত্যে যে ইতিহাস রয়েছে, ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেই ইংরেজি সাহিত্যের ইতিহাসকে কতগুলো এজে ভাগ করা হয়। যেরকম ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, এরকম করতে 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 রোম্যান্টিক এজ একটা সময় ছিল। সে সময় তার একজন বিখ্যাত কবি, সেই রোম্যান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে উইলিয়াম ওয়াজওয়ার্থ। উইলিয়াম ওয়াজওয়ার্থ ছাড়াও রোম্যান্টিক এজের আরো অনেক কবি রয়েছেন, তাদের মধ্যে শেলি, কিটস, কোলরিজ, এই সমস্ত কবিরা রয়েছে। তাদের মধ্যে উইলিয়াম ওয়াজওয়ার্থ ছিলেন, হি ওয়াজ দ্য পোয়েট প্রিস্ট অফ নেচার। কবি সাধক ছিলেন, প্রকৃতিকে নিয়ে তিনি সাধনা করতেন। ওয়াজওয়ার্থের কবিতার বিষয়বস্তু হচ্ছে, কবিতার শুরুতে থাকবে নেচার, মিডিলে থাকবে নেচার এবং শেষে হচ্ছে নেচার। উইলিয়াম ওয়াজওয়ার্থ হি ওয়াজ অ্যান এক্সটেন্সিভ ট্রাভেলার। তিনি সারাটা জীবন ঘুরে বেড়িয়েছেন। জীবনে প্রায় 50টা বছর তিনি ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন এবং তার সমস্ত কবিতায় তিনি যে যে জায়গাগুলো ঘুরে বেড়িয়েছেন সেই সমস্ত জায়গা সম্পর্কে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এরকমই একটি পোয়েম। আচ্ছা, অন্যান্য পোয়েমগুলো থেকে এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ব্রিজটা, এই পোয়েমটার বিশেষত্ব হচ্ছে, তফাৎ হচ্ছে, ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে কি, উইলিয়াম ওয়াজওয়ার্থ যখন ঘুরতেন, আমরা সাধারণত আহ, অনেক কবি দেখি যারা কিনা পেন খাতা নিয়ে মাঠে ময়দানে নেমে পড়লো, পাহাড়ের সামনে বসে রইলো বা ঝর্ণার সামনে বসে রইলো বা নদী বা সাগরের সামনে বসে রইলো এবং সেখানে বসে বসে তারা কবিতা লিখতে শুরু করলো, দেখছে আর কবিতা লিখছে। উইলিয়াম ওয়াজওয়ার্থ কিন্তু সেরকম কবি ছিলেন না। উইলিয়াম ওয়াজওয়ার্থ কেমন কবি ছিলেন? তিনি যখন ঘুরতে যেতেন তিনি নেচারের কোলে, বেশিরভাগ তিনি পাহাড়, সমুদ্রের ধার, এই সমস্ত জায়গায় তিনি ঘুরতেন। তিনি যখন ঘুরতেন তিনি প্রাণ ভরে মন দিয়ে ঘুরে নিতেন এবং তিনি দুচোখ ভরে দ্য বিউটি অফ নেচার সেটাকে তিনি এনজয় করতেন এবং এনজয় করে তিনি যখন বাড়ি ফিরে আসতেন তিনি হি ফরগট এভরিথিং, তিনি সবকিছু ভুলে যেতেন। এর বেশ কিছুকাল পরে, মানে 1 মাস 2 মাস, আরো বেশি কিছুটা হতে পারে হয়তো সময়, তার মনে যখন দুঃখ কষ্ট হতো, তার মানে আমাদের হিউম্যান লাইফ ইজ রিপ্লিট উইথ জয়স এন্ড সরোস, মানে মানুষের জীবন চক্রাকারে সুখ এবং দুঃখ, এই সব সময় সুখ এবং দুঃখ এই নিয়ে ঘুরছে। আমাদের জীবনে সুখ আছে মানে সামনে দুঃখ রয়েছে, আবার যাদের দুঃখ রয়েছে তার মানে সামনে সুখ অপেক্ষা করছে, এই নিয়েই চলতে থাকে। তা ওয়াজওয়ার্থ তার থেকে আলাদা ছিলেন না। তার জীবনে সুখ দুঃখ এই মিশেই দুটোই ছিল তার জীবনে। তা তিনি যখন তিনি ঘুরে বেড়িয়ে এসে তিনি ভুলে যেতেন এবং বেশ কিছুকাল পরে তার মনে যখন দুঃখ হতো বা কষ্ট হতো তখন তিনি সেই তার পুরাতন দিনের সুখের যে স্মৃতিগুলো, তার যে আনন্দের সময় মুহূর্তগুলো, সেইগুলো তিনি কল্পনা করতেন এবং তার মনের ক্যানভাসে সেই ছবিগুলো, সেই কল্পনাগুলো ছবির মতো ফুটে উঠতো এবং তিনি সেইগুলোকে নিয়ে কবিতা লিখতেন। কিন্তু কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটা, এই পোয়েমটা অন্য পোয়েমগুলোর থেকে আলাদা। তার কারণ হচ্ছে কি, যে এই পোয়েমটা তিনি কিন্তু এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ,
এই ব্রিজের উপর বসে তিনি যে ফিটন গাড়িতে করে, ঘোড়ায় টানা গাড়িতে করে সেই সময় যাচ্ছিলেন, সেই গাড়িতে বসে এবং সেই এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে লন্ডন শহরটাকে তিনি যখন দেখছিলেন, সেই গাড়িতে বসেই তিনি কবিতাটা লিখেছিলেন। অন্য কবিতাগুলো অনেকদিন পরে লেখা। তার যে আহ, তিনি যখন ঘুরতে যেতেন, তিনি যখন নেচারকে উপভোগ করতেন, তিনি নেচারকে উপভোগ করতে করতে কখনো কবিতা লিখতেন না। কিন্তু এইখানে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই জন্যই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নাম হয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নাম হয়েছে, যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর বসে বসে তিনি কবিতাটা লিখেছেন। এই আর ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে তিনি যখন লন্ডন থেকে ডোভারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ডোভার হচ্ছে ফ্রান্সের একটা জায়গা, তা সেই সময় তার সঙ্গে ছিল হচ্ছে তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ উইডোয়ার ছিলেন, অনেক কম বয়সী তার হাজবেন্ড মারা যায়, এবং ডরোথি ঠিক করে যে সে বাকি জীবনটা তার দাদার সঙ্গেই কাটিয়ে দেবে। তা ওয়ার্ডসওয়ার্থ যেহেতু তিনি বিয়ে করেননি, তিনি বাকি জীবনটা তার বোনকে সঙ্গে নিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ঘুরতে যেতেন, এবং সেই কারণে ওয়াজওয়ার্থ যেখানে যেখানে ঘুরতে যেতেন তার বোনকে সঙ্গে নিতেন। তা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই পোয়েমটা যেদিন লেখা হয়েছিল সেপ্টেম্বর 3, 1802, 1802 সালের 3 সেপ্টেম্বর, সেদিনও তার সঙ্গে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ছিলেন। এই হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই পোয়েমটা লেখার ইতিহাস। এইবারে এই ছবিতে তোমরা সকলে দেখতে পাচ্ছ ওয়েস্টমিনিস্টার ব্রিজ, লন্ডনের শতাব্দী প্রাচীন একটা ব্রিজ, খুব ঐতিহ্যশালী এই ব্রিজ। একদিকে লন্ডন শহর আর নিচে হচ্ছে টেমস নদী বয়ে চলেছে, টেমস নদীর উপর এই ব্রিজ, খুব ঐতিহ্যশালী এই ব্রিজ। এই ব্রিজের উপর বসেই কবিতাটা তিনি লিখছেন। কবি যখন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যাচ্ছেন ডোভারের উদ্দেশ্যে, অনেক ভোরবেলা, মানে অ্যাট দ্য টাইম অফ ডে ব্রেক বলা যেতে পারে। মানে ডে ব্রেক মানে দিনের আলো, পুরোপুরি আলো ফোটার জাস্ট আগের যে সময়টা, মানে সবে সূর্যের আলো পৌঁছচ্ছে, সেই টাইমটা, অ্যাট দ্য টাইম অফ দ্য জাক্সটাপোজিশন অফ ডে অ্যান্ড নাইট, এই সময়টা, এই মুহূর্তটা, সেই সময়টা তিনি এই কবিতাটা লিখছিলেন। এবং সেই সময়টা তিনি যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন ওয়াজওয়ার্থ তার বোন ডরোথিকে নিয়ে, তখন লন্ডন শহরের দিকে তিনি এক ঝলক সেই তার গাড়ির ভিতর থেকে দেখলেন। এক ঝলক দেখার মুহূর্তে সেই সময় লন্ডন শহরটাকে তার এতটাই অসাধারণ লাগে যে তিনি তৎক্ষণাৎ তার যে গাড়ির চালক ছিল তাকে গাড়ি থামাতে বলেন। তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং দু চোখ ভরে লন্ডন শহরটাকে দেখতে থাকেন। এবং দেখার পরে তিনি এতটাই অভিভূত, এতটাই আপ্লুত হয়ে যান লন্ডন শহরটাকে দেখে। লন্ডন শহর তো মানুষের তৈরি, ইট কাঠ বালি পাথর ইত্যাদি দিয়ে তৈরি, কিন্তু আজকে লন্ডন শহরটাকে পার্ট অফ নেচার ইটসেলফ, প্রকৃতির একটা অংশ বলে কবির মনে হয়েছে। সেই সময় তিনি সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর বসে এই কবিতাটা লেখা শুরু করলেন। Earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. মানে আজকে এই লন্ডন শহরটাকে তার দেখে এত ভালো লাগছে, এত অসাধারণ লাগছে যে কবি এখানে তুলনা না করে পারলেন না। পৃথিবী মানে নেচারের কাছে অনেক অসাধারণ, মানে প্রকৃতির যা কিছু সুন্দর সবই তো নেচার। নেচারের থেকে সুন্দর জিনিস আর এই পৃথিবীতে আর কিছু নেই। তা পৃথিবীর কাছে এরকম অসাধারণ জিনিস অজস্র রয়েছে, কিন্তু আজকে কবি লন্ডন শহরটাকে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে যখন লক্ষ্য করছেন, তার মনে হয়েছে যে এই দৃশ্যটা আগের সব কিছুকে ছাপিয়ে গেছে। মানে প্রকৃতির কাছে, প্রকৃতির স্টোরে যা কিছু আছে সবাইকে ছাপিয়ে গেছে হচ্ছে এই দৃশ্যটা। পৃথিবীর কাছে বা পৃথিবীর স্টোরে এর চেয়ে ভালো দেখানোর মতো আর কিছু নেই। লন্ডন শহরটাকে আজকে তার এতটা ভালো লাগছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে ফ্যাকাশে বা বিবর্ণ,
মূঢ়া বলা যেতে পারে, যার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, যে কিনা নির্বোধ, যার কোনো ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, তাকে বলা হচ্ছে ডাল। উডিবি অফ সোল মানে মনের দিক থেকে বা হৃদয়ের দিক থেকে সে একেবারে বিবর্ণ, মূঢ়া, ফ্যাকাশে, মানে একেবারে তার বোধ বুদ্ধি কিচ্ছু নেই। হু কুড পাস বাই। সুন্দর দৃশ্য দেখলে আমাদের দাঁড়াতে হবে, এটাই হচ্ছে হিউম্যান নেচার। ম্যান ইজ দ্য ওয়ার্শিপার অফ বিউটি। মানুষ হলো সুন্দরের পূজারী। সুন্দর জিনিস দেখলে আমাদেরকে দাঁড়াতেই হবে। সুন্দর ফুল, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শিশু, সুন্দর রাস্তা, সুন্দর প্রকৃতি, সুন্দর গাছ, এই সমস্ত কিছু দেখলে আমরা দাঁড়াই, আমরা দাঁড়িয়ে পড়ি। যদি না, কবির মতে যদি না এটা কেউ করে, তাহলে অবশ্যই সে আত্মিক দিক দিক থেকে, অর্থাৎ তার মধ্যে যে উম, ওটাকে বলা হয় হচ্ছে আহ সুন্দরের প্রতি যে অনুভূতি, সেটা তার নেই। সেই জন্য তাকে ডাল বলা হবে। অর্থাৎ এই অসাধারণ দৃশ্য দেখে কবি না থেমে পারলেন না, মানে কবি কেন হঠাৎ করে এই ডেব্রেকের সময় এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে পড়লেন এত ভোরের আলো ফোটার জাস্ট আগে, তার কারণটাকেও তিনি জাস্টিফাই করছেন এর মাধ্যমে। ডাল উডিবি অফ সোল হু কুড পাস বাই, যে এইখানে না দাঁড়ালে তো তাকে মূঢ়া বলা হবে, তাকে নির্বোধ বলা হবে। কেন? আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। সাইট মানে দৃশ্য। লন্ডন শহরের এই অসাধারণ দৃশ্যের কথা বলা হয়েছে। সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটা দেখে মন ছুঁয়ে যাচ্ছে তার রাজসিকতা। ম্যাজেস্টি মানে হচ্ছে রাজসিকতা, ম্যাজেস্টিসিটি, তার রাজসিকতা দেখে এই যে জাঁকজমকপূর্ণ যে একটা ব্যাপার, এত অসাধারণ একটা দৃশ্য, এর নেচারই একমাত্র সৃষ্টি করতে পারে। মানুষের পক্ষে এত অসাধারণ সৃষ্টি করা সম্ভব নয়। কারণ আজ কিন্তু কবি, লন্ডন শহরটা যদিও মানুষের সৃষ্টি, কিন্তু আজকে কবি ভাবছেন এটা নেচারের সৃষ্টি। সেই কারণে কবির মনে হয়েছে এই জাঁকজমকপূর্ণ দৃশ্য, যেটা কিনা আমাদের মনকে ছুঁয়ে যায়, এইটা দেখে কেউ যদি না দাঁড়ায় তাহলে সে নির্বোধ। ম্যাজেস্টিসিটিটাকে ইনক্রিজ করেছে কে? রাজসিকতাটাকে বৃদ্ধি করেছে কে? দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। দ্য সিটি নাও, ডথ কথাটা কেন ইউজ করা হয়েছে? এই যে ভার্বগুলোর যে ইন্টেন্সিটি, ভার্বের যে গুরুত্ব, যে জোর, সেইটাকে বলা হয়েছে জোর দেওয়ার জন্য। শুধু তো বলতেই পারতো দ্য সিটি নাও লাইক এ গার্মেন্ট ওয়্যার দা, আসলে ওয়্যার মানে এই পরিধান করে থাকা, এইটাকে ডু ওয়্যার বলা হয়েছে। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক পরে আছে, লাইক এ গার্মেন্ট মানে পোশাকের মতো। কি সেটা? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার যে সৌন্দর্য, মর্নিং যে বিউটি, সেই মর্নিং বিউটিটাই হচ্ছে এই লন্ডন শহরের একটা পোশাকের মতো কাজ করছে। সুন্দর পোশাক দেখলে আমরা যেরকম আমাদের চোখ ধাঁধিয়ে যায়, অসাধারণ দৃশ্য দেখলে, সুন্দর পোশাক দেখলে আমাদের চোখ আটকে যায়, ঠিক তেমনি এই লন্ডন শহরটাও যেন একটা অসাধারণ পোশাক পরে আছে। কি সেই পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটা পোশাক পরে আছে। সেই সৌন্দর্যের পোশাকটা কিসের? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এতক্ষণে বোঝা গেল এত অসাধারণ এই বিউটিটাকে এনহ্যান্স করেছে, বৃদ্ধি করেছে কে? সাইলেন্স, নীরবতা। চারপাশে যে একটা অসাধারণ নীরবতা, মৃত্যুর মতো শান্তি আর ডেথলি কাম বিরাজ করছে, সেই নীরবতা অ্যান্ড বেয়ার, উন্মুক্ততা। যতদূর চোখ যায় লন্ডন শহরটাকে দেখা যাচ্ছে দিগন্ত জুড়ে, মানে লন্ডন শহরের ভিজিবিলিটি এত দূর বিস্তৃত হয়ে গেছে। সাধারণত শহরের ভিজিবিলিটি খুব কম থাকে, শহরে সবসময় কোলাহল, কর্মব্যস্ততা, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, হ্যাঁ, বিভিন্ন বাড়ি থেকে যে ধোঁয়া বেরোয়। কিন্তু আজকে একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে কবির, এই সমস্ত কর্মব্যস্ততা সব যেন স্তব্ধ হয়ে গেছে এক মুহূর্তের জন্য, এবং লন্ডন শহরে কোনো রকম পলিউশন, কোনো রকম ধোঁয়া, কোনো রকম ধুলোবালি কিচ্ছু নেই। সেই কারণে তার দৃশ্যমানতাও যত দূর চোখ যায় কবির পৌঁছে গেছে। শিপস, টাওয়ার্স,
ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। জাহাজ, টাওয়ার্স মানে হাই রাইজ যে বিল্ডিং, এই উঁচু উঁচু বাড়ি যেগুলো, সেগুলোকে টাওয়ার্স বলা হয়েছে। ডোমস মানে হচ্ছে গম্বুজ বা স্তূপ বলা যেতে পারে। থিয়েটার্স অ্যান্ড টেম্পলস মন্দির, লাই ওপেন আনটু দ্য স্কাই অ্যান্ড টু দ্য স্কাই, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এই সমস্ত কিছুই, এগুলো সবই হচ্ছে ম্যানমেড জিনিস, মানুষের সৃষ্টি, মানুষ তৈরি করেছে। কিন্তু আজকে এরা সবাই যেন খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ আমরা যখন প্রকৃতির মাঝে যাই, গাছপালা, পাহাড় পর্বত, এগুলো যেরকম যেন প্রকৃতি থেকেই, মানে নেচার থেকেই, মানে ফ্রম দ্য ক্লোজ নিয়ার টু দ্য গ্রাউন্ড, এখান থেকে এরা যেরকম বৃদ্ধি পেয়েছে কবির কল্পনায়। এই শিপস, টাওয়ার্স, শিপস তো এখন নদীর ধারে টেমস নদীতে স্তব্ধ হয়ে রয়েছে। মানে কবির মনে হয়েছে এগুলো সবই যেন প্রকৃতি থেকে বেড়ে উঠেছে, প্রকৃতির কোল থেকে যেন এরা বৃদ্ধি পেয়েছে, এবং তারা ওপেন অন টু দ্য ফিল্ডস, খোলা আকাশে উন্মুক্ত অবস্থায় রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট, এই সমস্ত কিছু, এই যা কিছু দেখা যাচ্ছে সমস্ত কিছু ঝলমল করছে, আর কি করছে, উজ্জ্বল হয়ে আছে। কেন? স্মোকলেস এয়ার। লন্ডন শহর এখন চরমভাবে স্তব্ধ হয়ে গেছে, এখানে এখন বিন্দুমাত্র কর্মব্যস্ততা নাই। সেই কারণে সমস্ত ধুলোবালি, ধোঁয়া কিচ্ছু নেই, সেই কারণে সমস্ত কিছুই ঝলমল করছে, উজ্জ্বল হয়ে আছে। এইখানে দেখা যাক 1 2 3 4 5 6 7 8, আটখানা লাইন। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এইটা হচ্ছে, আচ্ছা আমি পোয়েমটা পুরো আগে বলে নিই, তারপরে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা হচ্ছে একটা সনেট কবিতা। সনেট সম্পর্কে দু এক কথা বলে দেবো। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এরপরে কবি বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। কবি সানরাইজ বহু দেখেছেন, পাহাড়ি এলাকায় যারা থাকে তারা সানরাইজ দেখে, বহু সানরাইজ দেখেছেন। কিন্তু আজকে এই লন্ডন শহরটাকে ব্যাকগ্রাউন্ড, লন্ডন শহরটাকে সামনে রেখে সূর্য যখন উদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে, এই সানরাইজটা কবি যেন আগে কখনো দেখেনি। ওই জন্য বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ মানে চড়া, উপরে ওঠা, এত অসাধারণ সুন্দরভাবে সূর্য কখনো আগে ওঠেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে ছটা, সূর্যের আলো। কোথায় সূর্য কিরণ দেয়? ভ্যালিতে, রকে আর হিলে। ভ্যালি কোথায় থাকে? ভ্যালি কিরকম হয়? এরকম ভ্যালি, আমার কার্সারটা দেখো, এই ভ্যালি হয় এরকম, এই যে মাঝখানে এই যে জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো, এগুলোতে ভ্যালি হয়। তা এগুলোকে বলে উপত্যকা বলে। পাহাড়ি এলাকায় এরকম 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 থাকে, এই এই মিডলে যে জায়গাটা, এখানে বসতি গড়ে ওঠে, এই জায়গায় ভ্যালি থাকে। এই যে পাহাড়ি এলাকায়, এইখানে আস্তে আস্তে সূর্য যখন আস্তে আস্তে উপরে ওঠে এবং নিচে যখন সূর্য কিরণ দেয়, সেই ফার্স্ট স্প্লেন্ডার অফ ভ্যালি, রক অর হিল। রক মানে পাহাড়, আর হিল মানে, রক মানে হচ্ছে পাহাড়, উঁচু পাহাড়, আর হিল মানে হচ্ছে পর্বত বলা যায়, পাহাড় পর্বত সব একই। ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম ছটা এসে পৌঁছয় যখন উপত্যকা, পাহাড়, পর্বতে, তার থেকেও অসাধারণ কিরণ দিচ্ছে আজকে, তার থেকেও অসাধারণ সানরাইজ আজকে দেখা গেল কোথায়? এই লন্ডন শহরের, শহরকে সামনে রেখে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি আজকে সানরাইজ দেখেন। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। শান্তি, অসাধারণ শান্তি তিনি আজকে অনুভব করছেন লন্ডন শহরটাকে, অসাধারণ শান্ত। লন্ডন শহরের সমস্ত কর্মব্যস্ততা যেন এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেছে, এবং লন্ডন শহরটা যেন পুরোপুরি নিশ্চল হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কাম মানে শান্ত। এই জন্য বলছে নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এত গভীর শান্তি আমি আগে কখনো অনুভব করিনি, কখনো দেখিনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল। গ্লাইডেথ মানে বয়ে চলা, আপন খেয়ালে বয়ে চলাকে বলা হয় গ্লাইড, গ্লাইডেথ। এটা আসলে সেই সময় তখন ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ওই সময় কিছুটা কলোকুয়াল, কিছুটা লোকাল ডায়ালেক্ট
একটা ইয়ে থাকে, স্থানীয় ভাষার একটা প্রচলন থাকে, সেই জন্য তখন ডথ, গ্লাইডেথ এইগুলো তিনি ইউজ করতেন। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের ইচ্ছায় বয়ে চলেছে নদী। কোন নদী? এই টেমস নদী। অর্থাৎ নদী তো নিজের ইচ্ছায় বয়েই চলে, তাহলে অ্যাট হিজ ওন সুইট উইল কেন বলা হয়েছে? এই যে এখানে বলা হয়েছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার মানে কি নদী যখন দিনের বেলা যখন কর্মব্যস্ততা থাকে তখন নদীতে জাহাজ, স্টিমার, বোট সবকিছু চলতে থাকে। এগুলো যখন চলে প্রত্যেকটা যানের, প্রত্যেকটা বোট, জাহাজ, স্টিমার এদের নিজস্ব একটা প্রপেলারের জন্য বা যে যা ইউজ করে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তার একটা তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গের ফলে যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থের সঙ্গে নদীর যে নিজস্ব গতি, সেই গতিটা কি করে? ক্ল্যাশ করে। তার ফলে নদী স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যেতে পারে না। কিন্তু আজকে যেহেতু সব বন্ধ রয়েছে এই সময়, শিপস, তারপরে স্টিমার, বোট সবকিছু বন্ধ রয়েছে, তাই সবকিছু স্তব্ধ হয়ে গেছে। তাই এখন নদী তার নিজের খেয়ালে বয়ে চলতে পারছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ভেরি হাউসেস বলতে এই ঘর বাড়িগুলোকে বলা হচ্ছে। সব ঘর বাড়ি কখনো ঘুমোয়? ঘর বাড়ি কখনো ঘুমোয় না। বাড়িতে যারা বাস করে, দ্য ইনমেটস অফ দ্য হাউস, তারা ঘুমোয়। বাড়িতে যারা বাস করে, বাসিন্দা, তারা ঘুমোয়। তো যাই হোক, কিন্তু ঘর বাড়িগুলোকে তিনি আজকে পার্ট অফ নেচার মনে করছেন। সেই জন্যে তার মনে হয়েছে যে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই ঘর বাড়িগুলো সবাই ঘুমিয়ে রয়েছে, এবং এই এত সুন্দর দৃশ্য দেখার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, প্রিয় সম্ভাষণ করছেন, এত সুন্দর দৃশ্য তার কাছে, তার সামনে প্রেজেন্টেশন করার জন্য। And all that mighty heart is lying still. Mighty heart, mighty মানে হচ্ছে অল পাওয়ারফুল, আর হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের শরীরে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নেয়, একজন মাত্র বিশ্রাম নেয় না। সে কে? সে হলো আমাদের হৃদয়। আমাদের হৃদয় কখনো থেমে থাকে না। হৃদয় যার থেমে যাবে তার জীবনও থেমে যাবে। তাহলে ইংল্যান্ড শহরের, ইংল্যান্ড দেশের হৃদয় কোনটা, প্রাণ কেন্দ্র কোনটা? লন্ডন শহর। অর্থাৎ যে লন্ডন শহর কখনো ঘুমোয় না, যে লন্ডন শহর কখনো বিশ্রাম নেয় না, সেই শহরকে মাইটি বলা হয়েছে, অল পাওয়ারফুল, সদা কর্মব্যস্তময় একটা শহর। সেই শহরও আজকে কি করেছে? সেই শহরও আজকে চুপচাপ শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। এই কারণে কবির এই লন্ডন শহরটাকে অসাধারণ সুন্দর লাগছে, এবং লন্ডন শহরটাকে এই ভোরের আলোতে তিনি যখন লক্ষ্য করছেন, লন্ডন শহরটাকে দেখে তার মনে হয়েছে এই শহরটা একটা পার্ট অফ নেচার, নেচার ইটসেলফ। সেই কারণে এই লন্ডন শহরটাকে তার এত ভালো লেগেছে। এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা সনেট। সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট, 14 লাইন পোয়েমকে সনেট বলা হয়। এখানে প্রথমে 2, 4, 6, 8, এই 8টা লাইন, আর এই পেজে আছে 6টা লাইন, মানে 8 আর 6 14টা লাইন। 14টা লাইন হচ্ছে সনেট। শেক্সপিয়ার সনেট মূলত লিখত হচ্ছে ইটালিয়ান সনেট, মানে পেত্তারকান সনেট। সনেট দু ধরনের রয়েছে, সনেট দু ধরনের রয়েছে। একটা হচ্ছে বাড়িয়ে নিচ্ছি, সনেট, সনেট হচ্ছে দু ধরনের সনেট আছে। একটা হচ্ছে কি ইটালিয়ান সনেট, ইটালিয়ান কে? পেত্তার্ক, পেত্তারকান সনেট। আর একটা হচ্ছে কি শেক্সপিয়ারিয়ান, শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট। এই পেত্তার্ক হচ্ছে ইতালির একজন কবি। পেত্তার্ক, তার কবিতাকে যারা ফলো করে সেটা হচ্ছে পেত্তারকান সনেট বা ইটালিয়ান সনেট। আর শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে শেক্সপিয়ার যে ধরনের সনেট লেখা শুরু করেছিলেন সেইটা হচ্ছে পেত্তারকান সনেটের
বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে OCTATE, অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8খানা লাইন থাকবে। আর হচ্ছে কি থাকবে, সেস্টেট, SESTET, সেস্টেট, এখানে হচ্ছে 6খানা লাইন থাকবে। তা আমরা যে এই যে পোয়েমটা রয়েছে, প্রথমে হচ্ছে 8খানা, এই যে 1 2 3 4 5 6 7 8টা, তারপরে হচ্ছে 6টা লাইন, 1 2 3 4 5 6, অক্টেট আর সেস্টেট, এই হচ্ছে ব্যাপার। অক্টেট আর সেস্টেট এইটা। আর শেক্সপিয়ারিয়ান সনেটে হচ্ছে কি বৈশিষ্ট্য কি, শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে 3 কোয়াট্রেন অ্যান্ড COUPLET অ্যান্ড এ কাপলেট। 3 কোয়াট্রেন মানে 4 লাইন করে 3টে প্যারা থাকবে 3 কোয়াট্রেন, আর কাপলেট মানে হচ্ছে 2 লাইনের একটা ছোট পংক্তি থাকবে। এই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আমাদের শেক্সপিয়ারিয়ান সনেট আপাতত নেই। তা এই হচ্ছে সনেটের ইয়েটা গেল। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই হচ্ছে দুটো, একটা হচ্ছে অক্টেট। অক্টেটে কবি লন্ডন শহরটাকে কেন এত অসাধারণ লাগছে সেইটা বলেছেন। আর সেস্টেটে হচ্ছে তিনি মানে এই তার যে লন্ডন শহরের যে বিউটিটা কারা কারা এনহ্যান্স করেছে সেই বিষয়টা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন এই তার আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটাতে। আজকে এই অবধি আমরা ইয়ে করলাম। পরবর্তীকালে আমরা